ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে ক্যাটাগরাইজ করা মানে কি? স্যার ওয়ান কাইন্ড অফ রিকনসাইল করা। রিকনসাইল করা অর্থাৎ রিকনসাইলটা ঠিক আছে। আমরা ব্যাংক স্টেটমেন্ট এনে ব্যাংক স্টেটমেন্টে যে ট্রানজাকশনগুলো দেখাচ্ছে, যে লেনদেনগুলো ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে হয়েছে, এগুলাকে আমরা ক্যাটাগরাইজ করব, মানে এগুলাকে নির্দিষ্ট অ্যাকাউন্টে ট্রিট করব, এন্ট্রি দিব। এই কাজটাই আমরা ক্যাটাগরাইজের মাধ্যমে করি। অর্থাৎ আমরা যদি দেখি একটা রেন্ট এক্সপেন্স ব্যাংক থেকে রেন্ট পরিশোধ করা হয়েছে, আমরা এটাকে রেন্ট এক্সপেন্স নামে এন্ট্রি করি। এই কাজটাই আমরা ক্যাটাগরাইজের মধ্যে করি। স্যালারি পরিশোধ করা হয়েছে ব্যাংকের মাধ্যমে, তাহলে আমরা স্যালারি এক্সপেন্স হিসেবে এটাকে হিসাবভুক্ত করি। এটাই তো নাকি? আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ট্রানজাকশন নতুন করে ট্রানজাকশন হয়। কারণ এতদিন আমি ব্যাংক জানতাম না আমার কি ট্রানজাকশন হবে। ব্যাংক স্টেটমেন্টটা হাতে আসার পরে ক্লায়েন্ট যখন আমাকে ব্যাংক স্টেটমেন্ট হাতে দিল, তখন আমি দেখলাম ব্যাংকের মাধ্যমে এই টাকা এক্সপেন্স হয়েছে, এই টাকা রিসিভ হয়েছে। তাইলে এগুলাকে আমি আমার বইতে এন্ট্রি করি নতুন করে। এটাই তো নাকি? বুঝতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এখন প্রত্যেকটা এন্ট্রি নতুন এন্ট্রি হয়, এটা তো আপনারা মানে ক্লিয়ার? প্রত্যেকটা নতুন এন্ট্রি আমরা এন্ট্রি করি, কারণ ব্যাংক স্টেটমেন্ট হাতে আসার পরে আমি দেখছি এটা। এর আগে তো আমি জানতাম না স্যালারি গেছে নাকি রেন্ট পরিশোধ করলাম, নাকি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পাইছি, নাকি সেলস করছি, এগুলো তো আগে আমি জানি না। ব্যাংক স্টেটমেন্ট হাতে আসার পরে জানছি। এখন এগুলাকে খাতে খাতে আমি এন্ট্রি করতেছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন আমরা জেরোতে বাল্ক ইনভয়েস আপলোড করা যায় অথবা সিঙ্গেল ইনভয়েস আপলোড করা যায়, সিঙ্গেল ইনভয়েস তৈরি করা যায়। আমরা আজকে কিছু সিঙ্গেল ইনভয়েস তৈরি দেখব। আগে বাল্ক আকারে দিয়ে দিব অল্প কয়েকটা এন্ট্রি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এক্সেলের একটা স্ক্রিন। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না তো। আমাদের ট্রানজাকশন আছে, অর্থাৎ সেলস আছে। এগুলা আমরা জিরোতে এন্ট্রি করব। আগে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা দেখতে হবে না দ্বিতীয়বার। ইনভয়েস আপলোড করার জন্য আমরা সেলস থেকে ইনভয়েস, ইনভয়েস থেকে ইম্পোর্ট টেমপ্লেট। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করছে, মানে প্রশ্ন কি আপনাদের একটু সমস্যা ছিল, এটা হলো বাল্ক ইনভয়েস বা যে কোনো ইনভয়েস অথবা যে কোনো ডেটা জেরোতে বা সফটওয়্যারে ইনক্লুড মানে আপলোড করার জন্য অবশ্যই এটাকে সিএসভি ফাইল হইতে হয়, এক্সেল থেকে হয় না। মানে সিএসভি ফাইল ফরম্যাটটা সিএসভি থাকতে হয়। কখনো যদি এক্সেল দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু নিবে না। আচ্ছা, এখান থেকে প্রথম আমি ইনভয়েস নাম্বার, নাম, কাস্টমার নেম গুলো নিচ্ছি, মানে যে যে তথ্য আমার লাগবে জাস্ট ওইগুলো আমি এখান থেকে নিয়ে যাব। ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ডিউ ডেট এবং ইনভয়েস ডেট আমার একই। এখানে ডেসক্রিপশন, সেলস, এগুলা সেলস দিলাম, মানে এগুলো সেলসের ডাটা। কোয়ান্টিটি 1, ইউনিট অ্যামাউন্ট, ইউনিট অ্যামাউন্ট হচ্ছে আমার আইটেম রেট। ইউনিট অ্যামাউন্ট, ডিসকাউন্ট নাই, অ্যাকাউন্ট কোড। এখন এটাকে আমি কোন অ্যাকাউন্টে দিব একটু দেখে আসি আমরা। চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে সেলস আছে এখানে 200, ট্যাক্স রেট। এখানে আমাদের ট্যাক্স রেট কিন্তু
আমাদের যে ডেটা দেওয়া আছে এখানে ট্যাক্স রেট আছে 20%, এস মানে 20%, স্ট্যান্ডার্ড একটা ট্যাক্স রেট আছে। তো আমাদের জেরোতে আমাদের কিন্তু কোনো ট্যাক্স রেট কি আছে আমরা একটু দেখে আসি। ওই দিন আমাদের একটা ইয়ে ছিল যে ট্যাক্স রেট কিভাবে তৈরি করতে হয়, যদি না থাকে এটা আমরা দেখবো আজকে। এই যে এখানে দেখেন ট্যাক্সের অপশন আছে, ট্যাক্সে ক্লিক করলাম, ট্যাক্স সেটিং, ট্যাক্স সেটিং থেকে এটা কোন সেটিং আসলাম, ট্যাক্স সেটিং। আচ্ছা ট্যাক্স সেটিংটা কোথায়, এই যে ট্যাক্স ম্যানুয়াল ট্যাক্স সেটিং। এখান থেকে আমার অলরেডি যে ট্যাক্স রেটগুলা বাই ডিফল্ট এখানে আছে এগুলা দেখাচ্ছে, সবগুলোই আমার 0% রেটে আছে। এখন আমি নতুন একটা ট্যাক্স রেট ইনক্লুড করব। তো এটা এই যে নিউ ট্যাক্স রেট, এখান থেকে ট্যাক্স রেট ডিসপ্লে নেম, ট্যাক্স রেটে ডিসপ্লেতে কি নাম থাকবে, তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড রেট এটা দিলাম, অথবা আপনি এস আর দিতে পারেন, সংক্ষেপেও দিতে পারেন। এখানেও স্ট্যান্ডার্ড রেট দেই, আর ট্যাক্স রেটটা হচ্ছে আমার 20%-এর একটা ট্যাক্স রেট তৈরি করব, 20%। অ্যাড, কোথায় আমাদের এই যে স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট 20%, এটা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতেছেন তো স্ট্যান্ডার্ড রেট 20% অ্যাড হয়ে গেছে। এবার আমরা একটা সিঙ্গেল ইনভয়েসে যাই, ধরেন আমরা একটা ইনভয়েস তৈরি করব, অর্থাৎ ট্যাক্স রেটটা দেখার জন্য। এই যে এখানে আমাদের ট্যাক্স রেটে দেখেন আমাদের 20%টা কি, এইটা স্ট্যান্ডার্ড রেট। এখন এইখানে ঠিক যেভাবে আছে এইভাবে ট্যাক্স রেটটাকে কপি করে আমরা আমাদের এক্সেল শিটে নিয়ে যাব, 20% দিয়ে ফুল ইয়াতে বসাই দিব, হাতে লিখবো না, এটা ওইখান থেকে কপি করে নিয়ে আসবো। এরপরে আমাদের আর ফিল আপের কিছুই নাই, আমরা অ্যামাউন্ট বসাইছি, নিট অ্যামাউন্টটা মানে ট্যাক্স ব্যতীত, ট্যাক্সের আগে যে রেট ওইটা বসাইছি, আর ট্যাক্স বা ভ্যাটের রেটটা বসাই দিলাম, এটা এখন অটোমেটিক্যালি 6000 হয়ে যাবে। আমরা কিন্তু 5000 বসাইছি, আর ট্যাক্স হবে 20% হিসেবে যা আসে ওইটা হিসেবে 6000 আসবে। সিস্টেম এটা ক্যালকুলেশন করে নেবে। সেভ। এবার আমরা আমাদের সফটওয়্যারে যাই, সফটওয়্যার থেকে ইনভয়েস, ইনভয়েস থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে ডাউনলোড। আচ্ছা এখন একটু কাজ আছে এখানে, অন্যদিন এটা ইম্পোর্ট ব্রাউজ করার পরে আমরা ইম্পোর্ট করে ফেলছি, আজকে যেহেতু আমাদের ট্যাক্স আছে সেক্ষেত্রে এই যে লাস্টে একটা অপশন আছে দেখেন, ইজ দ্য ইউনিট অ্যামাউন্ট ফিক্সড ট্যাক্স ইনক্লুড অর ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ। আমরা যে অ্যামাউন্টটা অ্যাড করছি ইউনিট অ্যামাউন্ট, একটু এক্সেল শিটটাতে আবার আসি, দেখেন এখানে লেখা ছিল এই যে ইউনিট অ্যামাউন্ট, এই ইউনিট অ্যামাউন্টের টাকাটা ট্যাক্স ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড বলেন তো? excluded, এক্সক্লুডেড মানে এটার ভিতরে ট্যাক্স আমার নাই, ট্যাক্সটা আলাদা হবে। ক্লিয়ার? এই যে এখানে যে অ্যামাউন্টগুলো ছিল এগুলো কি ট্যাক্স সহ না ট্যাক্স ছাড়া? tax ছাড়া এগুলা। ট্যাক্স ছাড়া এগুলা, তাহলে আমরা এখানে কি বলবো, এটা কি ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে? ট্যাক্সটা কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? exclusive হবে, এক্সক্লুসিভ হবে, মানে ইনক্লুসিভ মানে ট্যাক্স আমার ইউনিট অ্যামাউন্টের ভিতরে যদি ট্যাক্স থাকতো তাহলে ট্যাক্স ইনক্লুসিভ দিতাম আমরা। inclusive থাকে। এখন দিব যেহেতু ট্যাক্সটা বাহিরে আলাদা, এটা এক্সক্লুসিভ দিয়ে ইম্পোর্ট। আচ্ছা আমাদের এগুলো হয়ে গেছে, এগুলো সবগুলো আমরা অ্যাপ্রুভ দিই, যদি কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে অ্যাপ্রুভ হবে। আচ্ছা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে এগুলা এ ওয়াইটিং এ চলে আসে, যে এ ওয়াইটিং এ চলে আসছে। আচ্ছা এখন এবার আমরা যেটা করব, একটা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব, এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে,
এই যে একটা ব্যাংক স্টেটমেন্ট। তাহলে ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করব অ্যাকাউন্টিং থেকে ব্যাংক। এটার জন্য আমরা নতুন একটা ব্যাংক তৈরি করে নেই। আচ্ছা, এখান থেকে আমরা এটা দেই B27। এই 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 তুমি এটা বন্ধ করো না, এখান থেকে যাও। এটা বন্ধ করে অন্য কিছু ভালো কিছু দেখো। আচ্ছা, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। এখান থেকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আগে একটা ব্যাংকের টেমপ্লেট নিয়ে নিব। আমাদের ডেট, অ্যামাউন্ট, পে বা ডেসক্রিপশন, হয়ে গেছে আমাদের এটা। প্রপার্টিজ, রেন্ট, এক্সপেন্স, স্পেন্ট। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? এতটুকু কি সবাই বুঝছেন যারা আছেন এখানে? জি স্যার, বুঝেছি। জি স্যার, জি স্যার। ক্লিয়ার তো না? আচ্ছা, এখন আমরা এখান থেকে ট্রানজাকশন দেখে পড়বো। এখানে ডিটেলস আছে, এটা থেকে পড়ে এখানে অ্যাকাউন্ট চয়েস করবো, অর্থাৎ এটা কোন অ্যাকাউন্টে যাবে এটা দেখাই দিব। এতটুকু তো আপনাদের খেয়াল আছে নাকি? মাথায় আছে না এতটুকু? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু অটোমেটিক্যালি এটা কিসের মধ্যে আছে, এই অপশনটাতে। এখানে কিন্তু 4টা অপশন আছে: ম্যাচ, ক্রিয়েট, ট্রান্সফার, ডিসকাস। 4টা মেনু আছে না এখানে, দেখতেছেন আপনারা? জি স্যার, জি স্যার, জি স্যার, আমাদের চারটা এটা মেনু। অটোমেটিক্যালি ক্রিয়েটে থাকে, অর্থাৎ এটা আমার নতুন একটা ট্রানজাকশন ক্রিয়েট হবে, এই পারপাসে এটা ক্রিয়েটে থাকে। আজকে আমরা ক্রিয়েটটা তো আমরা জানি, আমরা ম্যাচ বিষয়টা কি এটা একটু জানবো, এটা প্র্যাকটিক্যালি ইউজ করব। ম্যাচটা কি? ম্যাচটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আচ্ছা, ম্যাচটা হচ্ছে, আমরা ক্রিয়েটের মধ্যে যখন কাজ করি সেটা হচ্ছে নতুন ট্রানজাকশন তৈরি হয়। আমরা যেমন আমাদের এটা হচ্ছে ওয়ালফুল প্রপার্টিজ, ফি ডিটেলসে আছে রেন্ট, ইনভয়েস এত, অর্থাৎ আবার এখানে টাকাটা অ্যামাউন্টটা দেখাচ্ছে স্পেন্টে। তাহলে রেন্ট পারপাসে স্পেন্ট হয়েছে এই টাকা, তার মানে এটা প্রতিষ্ঠানের জন্য কি খরচ? এটা রেন্ট এক্সপেন্স। আমরা এখান থেকে রেন্টে একটা নতুন ট্রানজাকশন তৈরি করে দিব, মানে রেন্ট দেখাই দিলে নতুন একটা ট্রানজাকশন তৈরি হবে। এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে ম্যাচটা কি। ম্যাচটা হচ্ছে এই রেন্টের বিষয়টা আমরা আগে থেকে কিন্তু আমাদের জিরো অ্যাকাউন্টে কি রেন্টের কোনো বিষয় ছিল বা আছে?
রেন্টের বিষয়টা আমরা কিভাবে জানতে পারলাম? ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার কারণেই তো জানছি যে আমাদের একটা রেন্ট স্পেন্ড হয়েছে, রেন্ট এক্সপেন্স নাকি? আমরা কি আগে থেকে জানতাম নাকি ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরে জানছি? ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পরে জানছি। এখন এই জন্য আমরা ক্রিয়েট দিয়ে নতুন করে তৈরি করে নিচ্ছি। আর ম্যাচটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মধ্যে আগে থেকে কোনো ট্রানজাকশন যদি আমরা এন্ট্রি করে রাখি আর ব্যাংক স্টেটমেন্টটা হাতে আসার পরে যদি ওই ট্রানজাকশনটাই আমি পাই, ওইটারই লেনদেনটা হয়েছে, সেক্ষেত্রে আমরা ম্যাচ করব। ক্রিয়েট দিলে নতুন ট্রানজাকশন হয়, ম্যাচ দিলে নতুন ট্রানজাকশন হয় না, আগে থেকে ট্রানজাকশন থাকে, এটার এখন হয় পেমেন্ট হয় অথবা রিসিভ হয়। যেমন একটা উদাহরণ যদি দেই, আমরা কিন্তু সেলস ইনভয়েস তৈরি করছি এখানে। এই যে আমাদের কিছু সেলসের ডেটা ছিল, অর্থাৎ ধরেন ট্রাইড লিমিটেডের নিকট আমরা ব্যাট সহ ৬,০০০ টাকার প্রোডাক্ট সেল করছি। ইনভয়েস, এই জন্য একটা ইনভয়েস আমাদের জিরো অ্যাকাউন্টে তৈরি করছি আমরা। ট্রাইড লিমিটেডের নিকট ৯ জানুয়ারি ২০২২-এ আমরা ৬,০০০ টাকার প্রোডাক্ট সেল করছি। এই পারপাসে আমরা একটা ট্রানজাকশন জিরোতে তৈরি করে ফেলছি না? তৈরি করছি? আমরা একটু আগে কি করলাম? সেলস ইনভয়েস তৈরি করছি না একটু আগে? জি স্যার। আমরা যে জি সেলস স্যার, ইনভয়েস তৈরি জি স্যার। করলাম, সেলস ইনভয়েসের মধ্যে এই যে জামাল, এরপরে হাসান মাহমুদ, এগুলো তো আমাদের মনে হয় আগের ট্রানজাকশন। যাক, এখানের মধ্যে আমার ট্রানজাকশনগুলো আছে, সেলসের ট্রানজাকশনগুলো আমাদের আছে না এখানে? জি স্যার, জি স্যার। সেলসের ট্রানজাকশন আছে। এখন এই ট্রাইড লিমিটেডের নামে আমি একটা ইনভয়েস তৈরি করছি ৬,০০০ টাকা বিল করে। করছি তো? এতটুকু তো বুঝছেন? এতটুকু জি স্যার, বুঝছেন তো? বুঝেছি। এই ট্রানজাকশনটা আমরা আগে থেকে জেরোতে করে রাখছি। এখন ব্যাংক স্টেটমেন্টটা যখন আসছে, তখন ব্যাংক স্টেটমেন্টের ভিতরে আমরা দেখতেছি যে এই যে টাইড লিমিটেড, তার থেকে ৬,০০০ টাকা প্লাস হয়েছে, মানে কি ব্যাংকে ঢুকছে নাকি বের হয়ে গেছে? ব্যাংকে ঢুকছে। ব্যাংকে ঢুকছে। তাহলে ৬,০০০ টাকার জন্য আমি কি নতুন করে আবার ট্রানজাকশন ক্রিয়েট করতে হবে নাকি এটা আমার আগে থেকে তৈরি করা আছে? কারণ আমাদের আগে নামটাও তো থেকে মিলে তৈরি গেছে, করা টাইড লিমিটেড। অর্থাৎ আমরা যে টাইড লিমিটেডের নিকট একটা ইনভয়েস তৈরি করছি টাইড লিমিটেডের সেলসের এগেনস্টে, ওই ইনভয়েসের টাকাটা এখন আমরা ব্যাংক স্টেটমেন্ট হাতে আসার পরে দেখতেছি এই টাকাটা এখন আমরা পাইছি। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি যদি স্যার। এটাই হয় তাহলে কি আমাদের নতুন করে আবার ট্রানজাকশন এন্ট্রি করতে হবে নাকি জাস্ট আগেরটা আমি ম্যাচ করে দিব যে হ্যাঁ ওই ৬,০০০ টাকা আমি পাইছি এখন? আগেরটার সাথে রিকনসাইল করে আগেরটার মানে সাথে আমরা ম্যাচ করব। রিকনসাইল করব বা ম্যাচ করব। নতুন করে কি ক্রিয়েট করব? না, নতুন করে তো ক্রিয়েট করলে আমার কয়বার এন্ট্রি হবে? একবার। এখন নতুন করে এন্ট্রি করতেছি, আরেকবার তো ডাবল আমি হবে। আগেই ইনভয়েস তৈরি করে রাখলাম। তাহলে দুইবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তাহলে তো দুইবার চলে যাবে। কথা কি বুঝছেন আপনারা? জি স্যার, বুঝেছি। বুঝছি। আচ্ছা, এখন আমরা দেখি ট্রাইড লিমিটেডের ট্রানজাকশনটা কোথায়। ৯ তারিখ, এই যে দেখেন টাইড লিমিটেডের ট্রানজাকশনটা এই যে ৯ তারিখ। এটার ক্ষেত্রে এসে কিন্তু সে ক্রিয়েট থেকে সরে ম্যাচের মধ্যে চলে আসছে অটোমেটিক। মানে জেরো সফটওয়্যার বুঝে নিছে যে টাইড লিমিটেডের নিকট যে তোমার বিক্রয় ছিল, একটা ইনভয়েস তৈরি করা আছে, এই ৬,০০০ টাকা ওই ইনভয়েসের এগেইনস্টে আসছে, এই জন্য এটাকে তোমার ক্রিয়েট করতে হবে না, এটাকে তুমি শুধু ম্যাচ করে দাও। ম্যাচ করে দিলে আমার নতুন ট্রানজাকশন হবে না, শুধুমাত্র আমাদের মানে ট্রানজাকশনটা পেমেন্টটা শু করবে। অর্থাৎ যখন আমি ইনভয়েস তৈরি করছি তখন আমার ইনভয়েস তৈরির কারণে একটা দেনাদার তৈরি হয়েছে না, মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিটর্স তৈরি হয়েছে তো একটা, এটা এখন ওমিট হয়ে যাবে, মানে ওই ডেবিটর্সটা অটোমেটিক্যালি ভিতর থেকে বাদ হয়ে যাবে যেহেতু ব্যাংকে টাকাটা পাওয়া গেছে। আর আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এক্সট্রাভাবে কোনো কিছু হিট করবে না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যখন ইনভয়েস তৈরি করছি তখনই হয়ে গেছে, এখন ম্যাচ করে দিলে আর ডাবল এন্ট্রি হচ্ছে না। বুঝছেন? জি স্যার, জি স্যার। তাহলে এটাকে শুধু আমরা ওকে করে দেব।
এরপরে আরেকটা পাওয়া গেছে পপুলার ট্রান্সপোর্ট। পপুলার ট্রান্সপোর্টের নিকট আমরা ৩৬০০ টাকার প্রোডাক্ট সেল করছি। এখন পপুলার ট্রান্সপোর্ট এই টাকাটাই পেমেন্ট করে দিয়েছে ৩৬০০ টাকা, এটাও আমাদের ম্যাচ করে দেব। এটা হচ্ছে উবার টিপ। উবার টিপ মানে কি, এটা কিসে দিতে পারি বলেন তো? Transport ট্রান্সপোর্টে expense. দিতে পারি বা কনভেন্সে দিতে পারি। তারপরে দেখি ট্রান্সপোর্ট নামে কিছু আসেনি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে এখানে, এটাতে দিয়ে দিব। এরপর এটা এটা হচ্ছে ডেবিট বাইটস, এর নিকট ৭৬৮০ টাকা পাওয়া গেছে, সেম টাকা, এটা ওকে করে দিব। স্প্যানিট লিমিটেড, তার কাছেও আমাদের সেলস আছে, এটা ওকে করব। চার্লস লয়েস ওকে করব। এটা হচ্ছে গ্যাস বিল পেমেন্ট। গ্যাস বিল পেমেন্টটা কি হবে? এটা কোথায় যাবে? ইউটিলিটি। Utility তে যায়। ইউটিলিটি নামে নাই আমাদের। এটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা অন্য কোনো নামে আছে কিনা দেখি, যেমন এটা ভিন্ন নাম হতে পারে, পাওয়ার হিট, পাওয়ার লাইট হিটিং এ দিতে পারি। মানে কি, আপনারা চাইলে ক্রিয়েটও করতে পারেন, কিন্তু এটা তো এটার সাথেও ম্যাচ মানে যায়, এটার সাথেও হয়, এজন্য এটাতে দিয়ে দিলাম। তারপর এটা হলো অ্যান্ড্রি ডেভস, এটা ওকে। রগার উইলিয়ামস ওকে। গুগল এলএলসি এক্সপেন্স, এটা কোন ধরনের এক্সপেন্স? এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং। স্যালারি পেইড টু এমপ্লয়ি, ওয়েজেস এন্ড স্যালারি, এটাও ম্যাচ করবে, এটাও ম্যাচ। আচ্ছা, এখানে একটা একটা বিষয় দেখেন, বেনসান ডি ফ্লিপটর, এটা একটা ইনভয়েস নাম্বারও আছে, কিন্তু এটা এই পাশে এসে কোনোটার সাথে ম্যাচ করতেছে না। ৩১০০ টাকা। আচ্ছা, আমরা এই নামে কোনো আমাদের ইনভয়েস তৈরি হয়েছে কিনা ওইটা একটু আমাদের এক্সেল শিটে দেখে আসি। এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। এই যে বেনচো ডি ফ্লপ, এই নামে আমাদের কিন্তু একটা ইনভয়েস তৈরি হয়েছে। ইনভয়েসের অ্যামাউন্ট একটু দেখে আসি। ইনভয়েসের অ্যামাউন্টটা হচ্ছে ৩১০০। ৩১০০, কিন্তু ব্যাট সহ এটা আরো বেশি আসবে। ব্যাট সহ কত আসবে? আচ্ছা, মূল শিটটা দেখি। ব্যাট সহ হচ্ছে ৩৭২০ টাকা। ব্যাট সহ কত টাকা? ৩৭২০ টাকা। এখন এটা সেম ট্রানজাকশনের টাকাটাই আসছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বুঝেন। অনেক সময় ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল করলাম ১৫,০০০ টাকা, এখন সেই সেলসের এগেনিস্টে দেনাদার অনেক সময় ১৪,০০০ টাকা পাঠায়, অথবা ১০,০০০ টাকা পাঠায়, এরকম হয় না? ফুল পেমেন্ট পাঠায় না। আবার জি। এরকমও হয় অনেক সময়, ধরেন আমি বাইরে কোনো দেশে সেলস করছি, তো সেক্ষেত্রে বাইরের দেশ থেকে যদি রেমিটেন্স বা টাকাটা আসে, ব্যাংকে অনেক সময় চার্জ কাটে। অর্থাৎ সে ফুল টাকাটাই পাঠাইছে, কিন্তু ব্যাংকে চার্জ কেটে এটা কমে গেছে, অথবা সে মানে কম অ্যামাউন্ট দিছে আর দিবে না, অনেক কিছুই হতে পারে, ঠিক না? এখন জিরো জি স্যার। সফটওয়্যার যেটা করে, একজ্যাক্ট যদি ম্যাচ না পায়, না মিলে, আমার সেলসের টাকা হচ্ছে ৩৭৫০, কিন্তু ব্যাংকে আসছে ৩১০০, নাম ঠিক আছে, ডেটও ঠিক আছে, কিন্তু জেরো এটাকে অ্যাকুরেট ভাবে পায় না, এই জন্য সে এটাকে ম্যাচ দিচ্ছে না। কারণ সে যদি ম্যাচ দেয়, আমি ওকে করে দিব, তাহলে কিন্তু ভিতরে আমার একটু কাজ বাকি থেকে যাব। কারণ আমি দেনাদারের কাছে পাওনা ছিলাম ৩৭০০, টাকা পাইছি ৩১০০, বাকিটা কোথায় যাবে? তো এই জন্য এটা জেরো অ্যাকুরেট ম্যাচ না পাইলে এটাকে ধরে না। তো আমরা এটাকে, এখন আমি যদি এটাকে নতুন ইনভয়েস হিসেবে দেখাই, তাহলে কিন্তু আমার ইনভয়েস ৩৭০০ টাকার একটা, আবার ৩১০০ টাকার একটা, তাহলে দুইটা ইনভয়েস হয়, কিন্তু প্রকৃত সেলস তো একটাই ছিল, ওইটার টাকাটা আসছে। কথা কি বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন আমরা এটাকে একটু চেক করব যে এটা আমার কোনো ইনভয়েসের সাথে এটা মিলে কিনা, ওইটা আমরা একটু দেখব। তো দেখার জন্য আমরা এই ম্যাচে যাব। ম্যাচে ক্লিক করলে সে আমাকে আমার
ভিতরে যত ধরনের ইনভয়েস আছে ওইগুলা বা এর কাছাকাছি কোনটার সাথে এটা ম্যাচ করে ওইগুলা সে সাজেস্ট করবে আমাকে। তো আমরা দেখি কি আসে নিচে। এই যে দেখেন এখানে অনেকগুলা সাজেশন আসছে, সে আমার যত ধরনের ইনভয়েস আছে এগুলো এখানে নিয়ে আসছে। তো এগুলোর মধ্যে প্রথমে আমি কি কি খুঁজবো, আমি প্রথমে খুঁজবো আমার ইনভয়েসের নাম্বারের সাথে কোনো মিল আছে কিনা, মানে একই ইনভয়েস নাম্বারে যদি কোনো ট্রানজাকশন পাই সেটাকে আগে বিবেচনায় আনবো। তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের নামের সাথে মিলাবো, এই যে এখানে যে নামটা দেওয়া আছে এই নামটার সাথে অ্যাকুরেট নামে আমার কোনো ইনভয়েস তৈরি আছে কিনা ওইটা দেখবো। আরেকটা দেখবো আমি ইনভয়েস নাম্বারের সাথে মিল আছে কিনা, না হলে তো আমি কোনটার সাথে ম্যাচ করব। তো আমি প্রথম দেখি ইনভয়েস নাম্বারের সাথে কোনো মিল আছে কিনা, INB 20 20 32, এটা একটু দেখি। 20 32 দিয়ে একটু সার্চ দেই। এই যে 20 32 দিয়ে সার্চ দেওয়াতে এই যে এই ইনভয়েসটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, অথবা ধরেন আপনি নাম দিয়েও সার্চ দিতে পারেন, সবসময় তো আর এক জিনিস একটা দিয়ে হবে না। BINCENZO, এটা দিয়েও সার্চ দিলাম, এই ট্রানজাকশনটাই আসছে। তাহলে আমরা এইবার এটা নিয়ে বিবেচনা করব, এটা নিয়ে বিবেচনা করব যে এটা আমার ওই টাকাটা হতে পারে কিনা। যেহেতু আমার ইনভয়েস নাম্বার মিলে গেছে, নাম মিলছে, তাহলে আমার এই টাকাটাই হয়তো সে কম পাঠাইছে অথবা ব্যাংকে চার্জ হিসেবে নিয়ে নিছে। তাহলে এটাকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব? এটাকে আমরা হিসাবভুক্ত করব, যেটা আমি পেয়েছি এটা তো পেয়েছি, আর যে টাকাটা শর্ট আছে, ঘাটতি আছে, ওইটাকে আমরা ব্যাংক চার্জ হিসেবে দেখাই দিব। মানে এটা আমার একটা ব্যাংক চার্জ, অথবা আপনি ব্যাড ডেপ্ট হিসেবেও দেখাইতে পারেন। মানে ওই যে আমরা অনাদায়ী পাওনা বলেন একটা, দেনাদারের উপর অনাদায়ী পাওনা পড়ছেন না আপনারা? জি স্যার, এটা ব্যাড ডেট। হ্যাঁ, ব্যাড ডেপ্ট হতে পারে, ব্যাংক চার্জ বা ব্যাড ডেপ্ট একটা কিছু দিলেন আপনারা। তাহলে এটাকে এই ট্রানজাকশনের সাথে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে এই টিক বক্সে ক্লিক করবেন যে হ্যাঁ আমি এটার সাথে এটাকে ম্যাচ করব। টিক টিক দেওয়ার পরে নিচে চলে আসেন, নিচে এসে দেখেন আপনার এই ট্রানজাকশনটার ব্যালেন্সিং ফিগারটা কত, এই যে রেড হয়ে আছে, অর্থাৎ 620 টাকার অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। তো এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টটা আমরা ব্যাংক ফি নামে দিয়ে দিব। এখানে দেই চার্জ, নাম লিখলাম, অ্যাকাউন্টটা শুধু দেখাই দিব এটা কোন ধরনের, এটা কোন অ্যাকাউন্টে যাবে বলেন তো, এটা কোন অ্যাকাউন্টে যাবে। এটা বলতে কিন্তু আমি ফুল ব্যাংক ফি, ট্রানজাকশনকে ব্যাংক ফি বোঝাচ্ছি না, স্যার, শুধুমাত্র 620 টাকা যেটা ব্যালেন্সিং ব্যাংক ফিগার, ফি। এটা কোথায় যাবে? ব্যাংক ফিতে যাবে স্যার। দেখি ব্যাংক চার্জ বা ব্যাংক ফিস, এই যে ব্যাংক ফিস নামে আছে একটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট, ওইটাতে দিয়ে দিব। কত টাকা দিব? 620 টাকা। দেখেন এখন এটা অটোমেটিক্যালি সবুজ হয়ে গেছে, মানে এটা আমার মিলে গেছে। তাহলে আমাদের ট্রানজাকশনটা এখন কমপ্লিট হয়ে যাবে, রিকনসাইল করে দেই। তাহলে এটা এখন দুই দিকে চলে গেছে, একটা হচ্ছে 3100 টাকা আমার দেনাদারের সাথে সমন্বয় হচ্ছে, আর 620 টাকা সরি দেনাদারের সাথে পুরোটাই সমন্বয় হবে, আর 620 টাকা যাবে ব্যাংক চার্জ হিসেবে, আর আমাদের ব্যাংকে বাড়বে 3100 টাকা। আচ্ছা, এখানে দেখেন আরেকটা উবার টিপ, আমরা একটা এন্ট্রি করার পরে অটোমেটিক্যালি আরেকটা উবার টিপ পাইছে, সে আমাকে একেবারে অ্যাকাউন্ট সহ সাজেস্ট করতেছে যে এটা এইভাবে হবে। তো আমার যদি, আমি দেখবো আগে, দেখে যদি মনে হয় ঠিক আছে তাহলে আমি ওকে করে দেব। আচ্ছা, আমি কি এটা সবটুকু করে ফেলবো ব্যাংক স্টেটমেন্টটা? জি স্যার জি করেন। স্যার, জি স্যার। আচ্ছা, এখানে আছে ওয়ালপুল প্রপার্টিজ। ওয়ালপুল প্রপার্টিজ শব্দটা আছে, এগুলো একটু বাইরের ট্রানজাকশন। তো ওয়ালপুল প্রপার্টিজ হচ্ছে, ওয়ালপুল একটা কোম্পানির নাম, প্রপার্টিজ মানে তো আমরা এই বিভিন্ন যে প্রপার্টিজ কোম্পানির নাম শুনি, যারা এই বাসা বাড়ি নিয়ে কাজ করে এদেরকে বোঝাচ্ছে। আর ভিতরে আছে রেফারেন্স, রেন্ট, ইনভয়েস এরকম লেখা আছে, এবং টাকাটা স্পেন্ড। তাহলে এটা বোঝা যাচ্ছে একটা রেন্ট এক্সপেন্স, অর্থাৎ রেন্ট পেমেন্ট করা হয়েছে। আমরা এটাকে কপি করে এখানে বসাই দিই, আর এখান থেকে রেন্ট নাম, রেন্ট, ওকে,
এরপর হচ্ছে এটাও সেম নামে আছে, এই জন্য সে অটোমেটিক ধরে নিছে রেন্টে যাবে এটা। এরপর হচ্ছে এটা ফিস, তাহলে ফিসটা এখানে দেই, আর এটা ব্যাংক ফিস। ওকে, ওয়ালপুল প্রপার্টিজ ব্যাংক ফিস, এটাও ব্যাংক ফিস। এটা হলো অল ওয়াস্ট বাক্সার, এটা অফিস ক্লিনিং, ফর অফিস ক্লিনিং, তাহলে এটা কিসে যাবে? ক্লিনিং চার্জ, এই যে ক্লিনিং নামে অ্যাকাউন্ট আছে না, ক্লিনিং ভিসা। দিবেন এক্সপেন্সের এগেইনস্টে, এটাও ক্লিনিং। এরপর হচ্ছে রেডলি ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যাল যেহেতু আছে এবং স্পেন্ড, তাহলে এটা ইলেকট্রিক চার্জ মানে ইলেকট্রিসিটি, তাহলে এটা কিসে দিব? পাওয়ার, পাওয়ার অ্যান্ড হিট। ওকে, টেক পেমেন্ট, ডিটেলসে আছে টেক পেমেন্ট ইলেকট্রিসিটি বিল, তাহলে এটাও ওখানে যাবে। আচ্ছা, আমাদের রিকনসাইল হয়ে গেছে। আমাদের স্টেটমেন্টের ব্যালেন্স দেখাচ্ছে 20,109 টাকা 01 পয়সা। আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা একটু দেখে আসি। আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা ছিল এটার একটা ব্যালেন্স আছে 20,109 টাকা 1 পয়সা, আমাদের ব্যালেন্স ফিগার মিলে গেছে। আচ্ছা, আজকে আমরা আরেকটা কাজ একটু দেখব, এটা হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইনভেন্টরি রেজিস্টার। এখানে কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ইন এবং প্রোডাক্ট আউট। ইনভেন্টরি রেজিস্টারটা বা এই ইনভেন্টরির কাজটা কোথায় হয় প্র্যাকটিক্যালি আপনারা জানেন? কোথায় হয় প্র্যাকটিক্যালি, কোথাও দেখছেন? স্যার সুপার শপগুলোতে তো হ্যাঁ, ইনভেন্টরি বেসিক্যালি এগুলো সুপার শপ, এরপরে বড় বড় যে ওষুধ কোম্পানি, ওষুধের ফার্মেসিগুলো আছে, লাস ফার্মা, মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এগুলা এইভাবে হিসাব কাউন্ট করে তারা। অর্থাৎ তারা দেখবেন কম্পিউটারে কাউন্ট করে বলে যে প্রোডাক্ট আছে কি নাই। আপনি যখন সেল করে, প্রোডাক্ট যখন আউট হয় তখনও সে এন্ট্রি করে রাখে, আবার যখন প্রোডাক্ট যখন তাদের আসে তখনও এন্ট্রি করে। তো এটার একটা ব্যালেন্সিং ফিগার তাদের সব সময় থাকে। ব্যালেন্সিং ফিগারের ক্ষেত্রে ব্যালেন্সিং ফিগার দেখে তারা রিঅর্ডার করতে হবে কিনা ওইটার ডিসিশন নেয়। একটা নির্দিষ্ট পরিমাণ তারা রেঞ্জ তৈরি করে রাখে যে আমার প্রোডাক্টটা যদি 10টার নিচে চলে আসে তখন আমি রিঅর্ডার করব, এবং 10টার নিচে চলে আসলে আমাকে একটা ওয়ার্নিং দিবে, একটা কালার দেখাবে, অথবা আমার কাছে মেসেজ আসবে। এইভাবে ইনভেন্টরির হিসাবগুলো তারা রাখে। আচ্ছা, আমাদের এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং প্রোডাক্ট স্টক ইন, স্টক আউট, ডেট দেওয়া আছে, ইউনিট, নাম্বার অফ ইউনিট দেওয়া আছে। তো আমাদের করণীয়টা কি? এখানে বলছে প্রিপেয়ার এন ইনভেন্টরি স্টক রেজিস্টার ফর দ্য 2 মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ফ্রম দ্য গিভেন ডাটা, ইউজ সামি ফাংশন টু ক্যালকুলেট। এটা কি দেখা যাচ্ছে নাকি আমি স্ক্রিন আরো বড় করতে হবে? আর একটু একটু বড় করতে হবে। এখন দেখা যায়? স্পষ্ট। আচ্ছা, prepare an inventory stock register for the 2 month January and February 2024 from the given data. Use SUMI function to calculate stock balance. Stock balance calculate করতে আমাদেরকে SUMI function use করতে হবে। Status automatically calculate when stock equal or below 13 then show reorder otherwise available. বলছে stock automatically calculate when stock equal or below 30. যখন 30-এর নিচে স্টক ব্যালেন্সটা চলে আসবে, 30-এর নিচে অথবা সমান, তখন আমাদেরকে অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হবে, রিঅর্ডার দেখাবে, আদারওয়াইজ অ্যাভেলেবেল, অন্যথায় অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ আমাদের স্টকের একটা স্ট্যাটাস দেখাইতে হবে, ওই স্ট্যাটাসটাতে
স্টক ব্যালেন্সটা যদি 30-এর সমান অথবা কম হয় তখন আমাদেরকে রিঅর্ডার শো করবে, অন্যথায় অ্যাভেলেবেল, অর্থাৎ 30-এর উপরে যাই থাকবে তখন অ্যাভেলেবেল থাকবে, আর যদি 30-এর সমান অথবা নিচে আসে তখন রিঅর্ডার শো করবে। 3 নাম্বার ইনস্ট্রাকশনে বলছে ইউজ রেড কালার অটোমেটিক্যালি ফর রিঅর্ডার স্ট্যাটাস। রিঅর্ডারের ক্ষেত্রে রেড কালারটা স্ট্যাটাসে দেখাবে। তো আমরা ধাপে ধাপে আমাদের কাজটা করে নেই। আচ্ছা, আমরা এখন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যেটা করব, এখানে দেখেন একটা প্রোডাক্ট কিন্তু অনেকবার আছে, যেমন বেড, সোফা। বেড কিন্তু নিচে আবার এসে আছে, এই যে বেড এখানেও আছে, ডেস্ক, মানে একটা প্রোডাক্ট অনেকবার আছে, কারণ পারচেস বা ইন স্টক ইন অনেকবার হয়। আবার সেম ভাবে প্রোডাক্ট সেল অথবা আউট, যেটা এটাও অনেকবার হয়। এখন আমাদের কিন্তু এতগুলো প্রোডাক্ট নাই, এখানে প্রোডাক্ট অনেকবার দেখাচ্ছে। প্রথম কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে টোটাল প্রোডাক্ট কয়টা আছে এটাকে আগে বের করে নিতে হবে। তো এটা বের করার জন্য আমরা এখানে এক একটা প্রোডাক্ট অনেকবার আছে, তো আচ্ছা, আমার এটা কোনো কারণে হয়তো এটা লক হয়ে আছে, এটা হয়তো কাউকে অন্য কিছু দেখাইতে গিয়ে আমার এটা লক হয়ে গেছে। এখন লকের পাসওয়ার্ড, আচ্ছা এটা হচ্ছে না, আমরা এটাকে ইয়ে করে নেই, এটা কপি করে দেখি অন্য জায়গায় বসে কাজ করতে পারে কিনা। স্টক ব্যালেন্স, স্টক ব্যালেন্সটাতে ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমগুলো আমরা একক কয়টা, মানে একটা কয়টা প্রোডাক্ট আছে এটা আগে বের করব। এটা বের করার জন্য প্রথম স্টক ইন থেকে নিয়ে পেস্ট করব, স্টক আউট থেকে নিয়ে পেস্ট করব। পেস্ট, এটা এখানে আসবে পেস্টটা, এই যে স্টক ইন স্টক আউট একেবারে সিরিয়ালে পেস্ট করে দিলাম। দিয়ে এখন আমরা এটাকে সিলেক্ট করে সবটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট করব, তাহলে ডুপ্লিকেট থাকলে ওইগুলা রিমুভ হয়ে যাবে। ডেটা, ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেট, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, রিমুভ, ওকে। আমাদের একক মাত্র 20টা প্রোডাক্ট,
এই যে এই হচ্ছে আমার প্রোডাক্টের লিস্ট। এখন এটা থেকে আমি প্রথম যেটা করব, স্টক ইন, স্টক আউট, ব্যালেন্স। তো স্টক ইনটা এখানে স্টক ইন মানে আমরা এখানে ক্যালকুলেশন করব যে ব্যাড আমার টোটাল স্টক ইনে কয়টা আছে। যেমন এখানে আছে 36টা, আবার নিচে আছে এখানে 150টা, এভাবে এগুলো সব যোগ করব। আর এক্ষেত্রে আমাদেরকে সাম ইফ ফাংশন অর্থাৎ যোগ করব। ইফ ফাংশন, সাম ইফ এবং সাম, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সামটা আমাদের সরাসরি যোগ করে, আর সাম ইফ যেটা, সাম ইফটা হচ্ছে কন্ডিশনাল যোগ অর্থাৎ শর্ত সাপেক্ষে যোগ করে। তো আমরা এখন কন্ডিশনাল সাম ইফ ফাংশন ইউজ করব। সাম ইফ প্রথম হচ্ছে রেঞ্জ, আমার রেঞ্জ হচ্ছে আমরা স্টক ইনের কাজ করব, তাহলে এই স্টক ইনের এই দুইটা কলাম সিলেক্ট করব, প্রোডাক্টের নেম এবং সংখ্যা। এরপর এটাকে F4 দিয়ে লক করে দিব, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আমার বেড, কমা সাম রেঞ্জ, মানে কোথায় এই যে বেডটা আমি সাম করব, এই রেঞ্জটা কোথায়, এই রেঞ্জটা হচ্ছে আমার এইখানে আছে সংখ্যাগুলা, এটা হচ্ছে রেঞ্জ, সাম রেঞ্জ। এটাকেও সিলেক্ট করে F4 দিয়ে লক করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আমার টোটাল বেড স্টক ইনে আছে 299টা। এরপর এটাকে টান দিয়ে নিচে দিয়ে দিই, সবগুলার স্টক ইন চলে আসবে। সেম ভাবে আমরা স্টক আউট করব, ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ। এইবার আসবে আমাদের প্রোডাক্ট আউটের রেঞ্জটা, স্টক আউটের রেঞ্জটা পুরোটা নিব, F4 দিয়ে লক করব, কমা ক্রাইটেরিয়া হচ্ছে বেড, কমা সাম রেঞ্জ হচ্ছে এই সংখ্যাগুলা, F4 দিয়ে লক করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা হচ্ছে আমার সেল আউট। আউটটা আমরা নিচ পর্যন্ত নিয়ে আসি, চলে আসছে আমাদের। এখন আমরা ব্যালেন্স করব, স্টক ব্যালেন্স ইকুয়াল টু এটা মাইনাস আউট ব্যালেন্স। এ হচ্ছে আমার ব্যালেন্স। এরপর আমাদেরকে একটা স্ট্যাটাস দিতে হবে, স্ট্যাটাস। তো স্ট্যাটাসের ক্ষেত্রে আমাদেরকে বলছে যদি স্টক ব্যালেন্সটা 30 এর কম অথবা সমান হয় তখন রিঅর্ডার শো করবে। আবার একটু দেখে নেই, বলছে স্ট্যাটাস অটোমেটিক্যালি ক্যালকুলেট, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। Status automatically calculate when stock equal or below 30, then show reorder, otherwise available। কি বুঝলেন এটা দিয়া? যদি স্টক ব্যালেন্সটা 30 এর সমান অথবা কম হয় তখন রিঅর্ডার শো করবে, রিঅর্ডার দেখাবে। তো আমরা ইকুয়াল টু এটাতে ইফ ফাংশন ইউজ করব, ইফ ব্র্যাকেট এই সেল লেস দেন অর ইকুয়াল, এই যে লেস দেন অর ইকুয়াল 30, কমা 30 হলে কি হবে, রিঅর্ডার, রিঅর্ডার ইনভার্টেড কমা ক্লোজ, দুই দিকে ইনভার্টেড কমা দিতে হবে, কারণ ভ্যালু হিসাবে বা মান হিসাবে আমি যদি কোনো টেক্সটকে চাই সেক্ষেত্রে ইনভার্টেড কমা দিতে হয়, আর যদি কোনো সংখ্যাকে চাই তাহলে ইনভার্টেড কমা লাগে না, শুধু সংখ্যা লিখলেই হয়। আমরা তো এখন একটা লেখা চাচ্ছি, রিঅর্ডার লেখাটা চাচ্ছি। আচ্ছা, অথবা অ্যাভেলেবেল আসবে, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আমার এটা অটোমেটিক রিঅর্ডার চলে আসছে। এবার এটাকে আমরা টাইনে নিচে নিয়ে যাই,
এই যে এগুলোতে অ্যাভেলেবেল দেখাচ্ছে, এটাতে রিঅর্ডার, মানে যেটাতে যেটা প্রয়োজন ওইটা দেখাচ্ছে। ফর্মুলাটা কি আরেকবার দেখাবো? जी सर जी सर আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। মানে যেভাবে আমাকে বলছে ঠিক ওইভাবে কাজ করবে। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট ইকুয়াল টু ইফ ব্র্যাকেট, প্রথম হচ্ছে লজিক টেস্ট। লজিক টেস্ট হচ্ছে আমার এই সেলটা লেস দেন অর ইকুয়াল টু 30, এরপরে হচ্ছে কমা, মানে 30 পর্যন্ত হচ্ছে আমার লজিক টেস্ট। মানে আমি শর্তটা কি দিচ্ছি? শর্তটা দিচ্ছি যে 30-এর সমান অথবা কম হবে। এটা লাগবে, এটা সবকিছু এঁকে দিবে। দেখো দেখো এটা দেখো বাবা। ইফ ইফের পরে হচ্ছে লজিক টেস্ট। লজিক টেস্টটা আমার মানে আমাদের কন্ডিশনটা কি, শর্তটা কি, এটা শর্তটা হচ্ছে 30-এর সমান অথবা কম। এই যে কমের চিহ্ন, এটা যদি আবার বলতো 30-এর সমান অথবা বেশি, তাহলে কিন্তু এই চিহ্নটা উল্টে যেত, তখন এটা এরকম হইতো, এইদিকে এরকম থাকতো তখন। এখন এটা হবে 30-এর সমান অথবা কম, এটা হচ্ছে লজিক টেস্ট। কমা শেষ করলে এরপরে দিব আমি ভ্যালু। মানে এই লজিক টেস্টটা যদি সত্য হয় তখন আমার ভ্যালুটা কি আসবে? তখন আমার ভ্যালুটা আসবে রিঅর্ডার। আর আরেকটা মানে লজিক টেস্টে দুইটা ফলাফল দেয়, একটা সত্য আর একটা হলো মিথ্যা, মানে ট্রু ফলস। ট্রু হইলে আমার এটা হবে, আর যদি ফলস মানে এরকম না হয়, 30-এর সমান অথবা কম এরকম যদি না হয়, তাহলে আমাকে ফলাফল কি দিবে? তাহলে ফলাফল দিবে অ্যাভেলেবেল। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার ফর্মুলাটা বুঝছেন? जी सर जी আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার লাস্ট যে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে রেড কালারটা অটোমেটিক্যালি আমাদের রিঅর্ডারটা রেড কালারের যাতে থাকে, যাতে চোখে পড়ে। আচ্ছা, এটাকে আমরা অটোমেটিক্যালি কালার দেওয়ার জন্য, রিঅর্ডারটা যাতে অটোমেটিক্যালি রেড কালার থাকে, এটার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। তো এখানের মধ্যে এটার মধ্যে মাউস রেখে অথবা পুরোটা যতটুকু কাজ করবেন অতটুকু সিলেক্ট করেও নিতে পারেন। এতটুকু আমরা সিলেক্ট করে নিতে পারি। যেমন আমাদের এখানে কিন্তু বেশি চলে আসছে, বেশি হয়েছে, আমি ডাবল ক্লিক করে দিছি, এগুলো মুছে দেই, এগুলো তো দরকার নেই আমার। আচ্ছা, রিঅর্ডারটাকে আমরা কি করব? এটাকে অটোমেটিক্যালি কালার দেব। তো এটার জন্য এটাতে কার্সর রেখে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যাব, এখান থেকে নিউ রুলস, মানে আমরা একটা রুল ক্রিয়েট করব, একটা নতুন নিয়ম দিব এখানে। তো এটার জন্য ফরম্যাট অনলি সেল দ্য কন্টেন্ট, এটাতে ক্লিক করব। এখান থেকে ফরম্যাট অনলি সেল উইথ স্পেসিফিক টেক্সট, মানে আমরা কালারটা কিন্তু স্পেসিফিক টেক্সটের উপর দিব। তো এই টেক্সটটা এখানে লিখে দিবেন। টেক্সটটা হচ্ছে রিঅর্ডার। এরপরে এখানে এই যে ফরম্যাট লেখা আছে, ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাট থেকে ফিল কালারে গিয়ে রেড কালার দিতে বলছে, রেড। ওকে ওকে, এই যে আমাদের এটা রেড কালার হয়ে গেছে। এবার এটাকে জাস্ট ধরে নিচের দিকে টান দিয়ে দেন, এতটুকু পর্যন্ত টান দেন, যেটা যেটা রেড কালার হওয়ার সেটা রেড অটোমেটিক হয়ে যাবে। স্ট্যাটাসটাকে আরেকবার দেখাবো, কালার দেওয়াটা। স্যার শুধু রিঅর্ডারটাই কালার করতে বলা হয়েছে, অ্যাভেলেবল এখানে প্রশ্নে যেটা চাইছে আমরা শুধু এটা করছি, ইউজ রেড কালার অটোমেটিক্যালি ফর রিঅর্ডার স্ট্যাটাস। আমাদেরকে যদি বলতো, আচ্ছা ধরেন আমাদেরকে ডাবল বললো, রিঅর্ডারটাকে বলছে রেড কালার
আর অ্যাভেলেবেল কে বলছে আমাদেরকে গ্রিন কালার। তাহলে আমরা আরেকটা So, ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই রিঅর্ডারের উপরে অ্যাপ্লাই করি, কোনো সমস্যা নাই। রিঅর্ডারের মধ্যে কার্সরটা রেখে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ফরম্যাট অনলি সেলস, স্পেসিফিক টেক্সট। এবার আমরা লিখব অ্যাভেলেবেল, লিখে ফরম্যাট, ফরম্যাট থেকে এটাকে ধরেন গ্রিন কালার বলছে, গ্রিন, ওকে ওকে। এবার আমরা এটা ধরে নিচের দিকে নিয়ে যাই। এই যে দেখেন আমাদের যেটা যে কালার হওয়ার অটোমেটিক হয়ে গেছে। একটা সেলের মধ্যে একাধিক ফর্মুলা ইউজ করা যায়, আমরা ডাবল ফর্মুলা ইউজ করে দিছি। এখন যেটা যেখানে ধরার ওইখানে ধরবে। আপনারা এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করার জন্য ধরেন একটু চেঞ্জ করে দেখতে পারেন। যেমন এই যে রিঅর্ডারটা কেন হয়েছে, এখানে রিঅর্ডারটা এটা 7 আসার কারণে হয়েছে। তো আমরা এটাকে 7 না, এটাকে অটোমেটিক্যালি 30-এর উপরে নিয়ে যাই, তাহলে আমাদের অটোমেটিক্যালি চেঞ্জগুলো আসে কিনা একটু দেখবো। 30-এর উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের 36টা বেড ক্রয় করছে তো বা ইন হয়েছে, এটাকে আমি ধরেন 100 বেড দিয়ে দিই। 100 বেড যদি আমি দেই তাহলে এই কয় জায়গায় চেঞ্জ হবে বলেন তো? চার জায়গায় চেঞ্জ হবে, না 3 জায়গায় চেঞ্জ হবে। আমাদের স্টক ইনে চেঞ্জ হবে, ব্যালেন্সে চেঞ্জ হবে, স্ট্যাটাসের মধ্যে ডাবল চেঞ্জ হবে। ডাবল চেঞ্জ মানে একটা হবে রিঅর্ডার বাদ হয়ে অ্যাভেলেবেল আসবে, আরেকটা হচ্ছে অ্যাভেলেবেলের কালার চেঞ্জ হয়ে যাবে। এই সবগুলা ঘটবে এটা। এখন আমি এন্টার দেই, ওখানে তো লিখে আসছি, এখন এন্টার দেই। এন্টার দিলাম, এটা দেখেন কি হয়েছে, এটা 71 হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, আর এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেলে সবুজ কালার চলে আসছে। তাহলে পারবো তো সবাই? জি স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনারা এই কাজগুলোই করেন, প্র্যাকটিস করেন। আমাদের সফটওয়্যারে কাজ থাকবে আরও একদিন, সাথে ওই ওই কাজের সাথে আমাদের এক্সেলের কাজও থাকবে। আমরা কি আজকে এক্সেলের কাজ দেখব? না স্যার, আজকে এই পর্যন্তই থাক। স্যার হোমওয়ার্ক কি দিবেন? হোমওয়ার্ক এগুলোই দিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করে আমাকে পাঠাবেন। স্যার ওই যে সফটওয়্যারের ওইটা কি স্ক্রিনশট দিয়ে পাঠাবো হ্যাঁ, রিকনসাইল করার সফটওয়্যারে এটা পর? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, সফটওয়্যারে আমাদের কাজ যতটুকু বাকি আছে ওইটা আমরা একটু দেখে নেই। আমরা ওই রিপোর্টটা কোথায় পাবো? আমরা যে কাজ করছি নাকি এগুলো ইয়া ফিসিমুসি। শুকাই যাবে। আচ্ছা, আমরা সফটওয়্যারে যেই ক্যাটাগরাইজ করলাম, এটা দুইটা স্ক্রিনশট দিবেন। একটা স্ক্রিনশট দিবেন আপনারা এই যে এখানে গিয়ে অ্যাকাউন্টিং, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ব্যাংকের রিকনসাইল রিপোর্টটা দিবেন। এই যে এখান থেকে রিকনসাইল রিপোর্ট পাবেন, রিকনসাইল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে রিকনসাইল চলে আসবে। এই যে এটাতে ক্লিক করলে রিকনসাইল রিপোর্টটা দেখাবে। এই যে রিকনসাইল রিপোর্ট, এটা আমাদের এই যে ব্যালেন্সটাও দেখাচ্ছে। এটাকে এখান থেকে এক্সপোর্ট করে পিডিএফ, এটা একটা পাঠাবেন। আপনারা কিন্তু উলট পালট পাঠান। আপনাদের কারো কাছে কিন্তু আমি এই সাজ্জাদুর রহমান আছেন? স্যার আছেন আছি। আপনি না? এটা কি আপনার আপনার এটা হ্যাঁ, আমার এটা আপনার না? আচ্ছা, আমি কিন্তু এই আপনি যে ধরেন পাঠাইলেন, এটা কি পাঠাইছেন, এইটা কিন্তু স্ক্রিনশট চাই নাই। আমি স্ক্রিনশট চাইছি রেভিনিউ রেজিস্টারের, অর্থাৎ ইনভয়েস আপলোড করার পরে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকে। আচ্ছা, এই যে এটা কি প্রফিট এন্ড লস, এটা এখানে আপনি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দিয়েছেন, এটাও কিন্তু আমরা চাই নাই। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট চাওয়া হয় না, চাওয়া হয়েছে রেভিনিউ রেজিস্টার। এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের এখানে গিয়ে এটাতে ক্লিক করলে দেন যেই রিপোর্টটা আসবে ওইটা চাওয়া হয়েছে। আর আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সেলস ইনকাম এত বেশি কেন? আমাদের তো এতগুলো ট্রানজাকশন ছিল না, এই জন্য রিপোর্টটা বের হলে তখন বোঝা যেত যে এখানে কোন কোন এন্ট্রি আসছে।
আপনার এটা হয় নাই, হয়তো আপনার আগের ট্রানজাকশন ছিল অথবা ডাবল এন্ট্রি করছেন, এরকম হইতে পারে। ঠিক আছে, আপনারা যতটুকু বলি ততটুকু করবেন। কিন্তু এটা থেকে কিভাবে বলতেছি, এই রিকনসাইল রিপোর্টে গিয়ে এখান থেকে এক্সপোর্ট করে পিডিএফ করে ওইটা পাঠাবেন। এটা হলো একটা। আরেকটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবেন, রিপোর্টিং থেকে প্রফিট অ্যান্ড লস, এখানে টাইমটা ঠিক করে দিবেন। আমাদের 2023 ছিল, আচ্ছা 23 নাকি 22 একটু দেখে আসি। 1 2022 জানুয়ারি থেকে মনে হয় 30 জানুয়ারি ছিল। 2022 জানুয়ারির 1 তারিখ থেকে, একটু দেখি, জানুয়ারির 1 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি 1, 2022, 31 জানুয়ারি, এটাকে আপডেট দিলে ওই রিপোর্টটা চলে আসবে। এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে রিপোর্টটা আসবে এটাই আমরা পিডিএফ করে আপনারা পাঠাবেন। কারণ আমরা এখন ব্যাংক স্টেটমেন্ট ক্যাটাগরাইজ করছি, তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের বিভিন্ন জায়গায় গেছে, স্যালারিতে গেছে, এই যে এখানে দেখেন ব্যাংক ফিস, ক্লিয়ারিং, এরপরে পাওয়ার হিটিং, রেন্ট, ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স, ওএস, অ্যাডভার্টাইজিং, এখানে আসছে। এটাকে এক্সপোর্ট করবেন। এখন লাগবে এই রিপোর্টটা, এটা পিডিএফ করে এটা একটা দিবেন। তাহলে কয়টা হলো? 2টা। আরেকটা হচ্ছে আপনাদের এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে কাজটুকু, এই কাজটুকু পাঠাবেন। আচ্ছা, আমরা একটু অ্যাকাউন্টিং এর কাজ শুরু করব নাকি আজকে? স্যার ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা স্যার কি স্যার ইয়েতে ভিডিওতে স্যার পাওয়া যাবে স্যার? আপনি ছিলেন না ক্লাসে? ক্লাসে ছিলাম স্যার, খেয়াল করিনি ভালো করে। খেয়াল করেন না মানে কয় মিনিট খেয়াল করেন? একটু কঠিন তো স্যার, একটু কঠিন যে। এটা কোনো কঠিন না, এটা একেবারেই সহজ। এটা জাস্ট স্টক ইন একটা ক্যালকুলেশন করছি, সামি ফাংশন দিয়ে, স্টক আউট সামি ফাংশন দিয়ে, দেন এটা থেকে এটা মাইনাস করছি, ব্যালেন্স হয়ে গেছে। এরপরে স্ট্যাটাসের মধ্যে আমাদের 2টা ফর্মুলা ইউজ করতে হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটাস দেখানোর জন্য, আর একটা হচ্ছে স্ট্যাটাসকে কালার করার জন্য। আচ্ছা, ভিডিওটা দেখে নিন, আপনি শেষের দিকের ভিডিওতে আছে এটা। তাহলে আজকে কি আর করব? না স্যার, না স্যার। স্যার একটা রিকোয়েস্ট